বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মিডিয়ায় কিছু কিছু বিষয়, কিছু কিছু লোক এমনভাবে উপস্থাপন করে এবং ওই সাংবাদিকবৃন্দ, কিছু কিছু সাংবাদিক এমনভাবে বিষয়গুলো উপস্থাপন করে যা তাদের সুদূর প্রসারী চিন্তার ফসল। তাদের একটা লক্ষ্য থাকে, এটা নিয়ে আজকে কথা বলবো। তার আগে আমি একটা কৈফিয়ত দিতে চাচ্ছি। সেটা হচ্ছে কেউ কেউ আমাকে মন্তব্যের ঘরে লিখেন, কমেন্টসের ওখানে লিখেন যে মানে কি আমাকে কমপ্লিমেন্টারি আর কি এগুলো, যে আমি খুব সাবলীল ভাষায় কথা বলি। আসলে হচ্ছে কি, আমি চাচ্ছি যে আমি যেভাবে কথা সবসময় বলি ওই ন্যাচারালিটিটা ধরে রাখতে। তাহলে হবে কি, আমার কনসেন্ট্রেশনটা, আমার অ্যাটেনশনটা ওই ভাষা ঠিক রাখতে গিয়ে আমি যদি আজকে নদিয়ার ভাষায়, শান্তিপুরীর ভাষায় কথা বলি, এরকম কোনো খুব এক্সট্রাঅর্ডিনারি শুদ্ধ ভাষায় কথা বলতে যাই, তখন হবে কি, আমি তো সাধারণত আমরা ওইভাবে কথা বলি না। কোনো ভদ্রলোকের সাথে বা কোনো শিক্ষক বা কোনো ভদ্রলোক বলতে একটা সম্মানিত লোকের সাথে কথা বলতে গেলে তখন স্বাভাবিকভাবে একটা কাটসি থাকে, অপরিচিত লোক, ঠিক আছে। কিন্তু আমরা তো সচরাচর আমরা যে ভাষায় কথা বলি, এটা সাবলীল ভাষায় সবসময় সাধারণ যেভাবে কথা বলি, তাতে বললে হবে কি, এটার জন্য আমাকে কোনো প্রস্তুতি নিতে হয় না, একটা ইন্টারনাল প্রিপারেশন থাকে যে আমি এইটার সাথে এটা বলবো, তাতে ওই অ্যাটেনশনটা ওই দিকে থাকে না। আর যদি আমি এই খুব শুদ্ধ ভাষায় কথা বলতে যাই, যেটা আমি সবসময় বলি না বা আমরা বলি না, তখন হবে কি, আমার মানে অ্যাটেনশনের একটা অংশ এই আমার ভাষা ঠিক রাখতে গিয়ে চলে যাবে। এরকম দেখা গেছে, যেমন আমাদের একজন খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি, খুবই বিদ্বান ব্যক্তি, মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমাদের প্রেসিডিয়াম মেম্বার ছিল। উনি যখন কথা বলতো, ওনার কোনো কথার মধ্যে একটা ইংরেজি শব্দ আসতো না, একটাও না। আমরা যেমন কথায় কথায় বিভিন্ন ধরনের টুসটাস ইংরেজি বলি, করি, সেই করি, অনেকেই বলে, আমিও বলি, এটা আমাদের চর্চার মধ্যে চলে আসছে। এটা কোনো স্টাইল না, এটা কোনো শো আপ না, এটা এইভাবেই কথা বলি, চলে আসে। বা আমার একটা দোষ হলো যে আমি খুব রেগে গেলে আমি ইংরেজিতে কথা বলি। এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমি দেখতাম যে উনি যখন ফোনে কারোর সাথে কথা বলছে, উত্তেজিত হয়ে গেছে, শি ইউজ টু স্পিক ইন ইংলিশ। এবং আমার ধারণা যে আমিও ফিল করি যে ইংরেজিতে যখন উত্তেজিত কথা বলি তখন মানে রাগটা খুব খুব ফলপ্রসূভাবে প্রয়োগ হয় আর কি। যে যাই হোক, তো যার জন্যে আমি যেই ভাষায় কথা বলি, আমার ভাষার মধ্যে আমার মাদার টাং বা আমার লোকালিটির একটা ইনফ্লুয়েন্স থাকবে। যেমন আমার বাড়ি ভোলায়, তো ভোলার ভাষার বরিশাল বৃহত্তর জেলা ছিলাম আমরা, কিন্তু আমাদের সাথে ভাষাগত একটা পার্থক্য, বিরাট পার্থক্য। তো আমাদের নিজস্ব একটা ভাষা আছে, আমাদের ভাষার সাথে কিছুটা কুমিল্লা, কিছুটা চাঁদপুর, মেঘনা নদীর এই পার ওই পার, ওইসব মিলিয়ে একটা সংস্রব আছে, আমাদের ভাষার সাথে একটা রিলেশন আছে। তো ওইটা আমার মধ্যে তো থাকবেই, ওটা তো আমি আত্মস্থ, আমি তৈরি হয়েছি, বড় হয়েছি, তো আমি ওই ভাষায় কথা বলি। আমি ঢাকায় আজকে 45 বছর, তো সেই ক্ষেত্রে আমাকে আমার অরিজিন থেকে ডাইভার্ট করতে পারে, আমি ওখানে রয়ে গেছি। দেখবেন চিটাগাংয়ের লোকজন যখন চিটায় কথা বলে, ওনারা চিটাগাংয়ের ভাষায় কথা বলে, আই লাইক দ্যাট। নোয়াখালীর লোক বা সিলেটের লোক বিভিন্নভাবে। তো আমরা যখন নিজেরা কথা বলি, তখনও আমরা এইরকমই কথা বলি। তো সেই জন্য আমি চাই যে আমি আমার নিজ থেকে খুব ফ্রি কথা বলার জন্য, যাতে বেশিরভাগ লোক, আমি তো ভিডিও ওপেন কোটি কোটি মানুষের জন্য, কয়শো দেখলো, কয় ডজন দেখলো বা কয় হাজার লোকে দেখলো, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমার কথাগুলো তো ওপেন কোটি কোটি মানুষের জন্য। তো তারা যেন এটা বুঝতে, তাদের তারা যেন সহজভাবে নেয় যে না,
তাদের কাছাকাছি ভাষায়, বেশিরভাগ লোকই তো এইভাবে কথা বলে, তো তাদের কাছাকাছি ভাষায় যেন থাকে। বিষয়টা যখন তাদের সাথে ভাষাগত একটা মিল থাকবে তখন আগ্রহটা বেশি থাকবে। আর এখন যখন দেখবো যে তাদের তাদের সাথে কোনো মিলই নাই, কালচার কৃষ্টির সাথে কোনো মিল নাই, তখন তাদের একটা দূরত্ব, ওখানেই একটা কালচারাল ডিফারেন্স ক্রিয়েট হবে যে উনি তো আমাদের লোক না, আমাদের জাতের না, আমাদের স্বভাবের না। সো আই ডোন্ট ওয়ান্ট টু মেক দ্যাট ডিফারেন্স। আমি চাইছি যে যত বেশি ক্লোজ হওয়া যায়। তো যাই হোক, তো আজকে যে মিডিয়া নিয়ে কথা বলবো, কিছু মানে গতকাল রাতে আমাকে একজনে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে। সেখানে ভিডিও ক্লিপটা হলো নবনীতা চৌধুরী, আপনারা হয়তো অনেকে নাম শুনছেন, চিনেন, জানেন, আমাদের খুব পরিচিত এবং আগে বিবিসি সাংবাদিক ছিল, আমাদের মিডিয়াতে উপস্থাপিকা ছিল, গান করে, বেশ সাংস্কৃতিক মনা, সব দিক মিলে বেশ ভালো। আমিও তাকে অত্যন্ত পছন্দ করি, তার বাচনভঙ্গি সব কিছু মিলিয়ে শি ইজ ডুইং ওয়েল। মাঝে মাঝে তার একটা ভিডিও দেখেছি, সেখানে কিছু কিছু জায়গায় আমার সাথে তো আর মিলবে না, সবার সাথে মিলবে না, কারোর সাথে, অনেকের সাথে মিলবে, অনেকের সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যে ভিডিও ক্লিপটা আমাকে পাঠিয়েছে, বাট নবনীতাকে বেশিরভাগ লোকই মনে করে যে সে আওয়ামী লীগ ঘরানার মানুষ, এবং সে নিজেকে সেইভাবেই, মানে কথাবার্তা যা বলে, তার আচরণ, তার অনুষ্ঠান, তার টপিকস, তার এক্সপ্লানেশন, সব কিছুর মধ্যে অ্যান্টি রিজিম এবং প্রো আওয়ামী লীগের একটা ভাব আছে, যার জন্য তার অনেক প্রোগ্রাম, অনেক এপিসোড আওয়ামী লীগের দলীয় ওয়েবসাইটে দেখা যায় মাঝে মাঝে। তো এই ধরনের লোক যখন, এই ধরেন উনি 99টা আওয়ামী লীগের পক্ষে বলল, বাট একটা অনুষ্ঠান দেখা গেল যে এমন একটা অনুষ্ঠান করলো যেটা টোটালি আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের সেন্টিমেন্টের বিরুদ্ধে, বাট এটার বেনিফিশিয়ারি হয়ে যায় ডক্টর ইউনূস। তো তখন হয় কি, এই যে তার, সে বা তারা, এরকম অনেক লোকই আছে, আমি শুধু সেটা উপলক্ষ হিসাবে আমি বলতেছি, পুরো মিডিয়ার কথাই বলতেছি, যে এই যে এইরকম লোক, এটাকে আপনি এক ধরনের বর্ণচোরাও বলতে পারেন, এক ধরনের অনুপ্রবেশকারীও বলতে পারেন যখন এই ধরনের কিছু হয়। কারণ কি? কারণ হলো যে এরা এই পক্ষটা, ধরেন আওয়ামী লীগের একটা পক্ষ, এই পক্ষটার পক্ষে বক্তব্য দিতে দিতে, অনুষ্ঠান প্রচার করতে করতে এই গোষ্ঠীর বা এই পক্ষের একটা আস্থায় তারা আর্ন করে, যে তারা যেটা বলতেছে, উনি যেটা বলতেছে, এটা আমাদের পক্ষে, অর্থাৎ ওনার কথাটাই আমি বিশেষ, এই যে একটা অবস্থানে নিয়ে গেল আমাদের নেতা কর্মী যারা আছে তাদের কি একটা পর্যায়ে নিয়ে, যখন সে টাস করে নতুন আর একটা তত্ত্ব দিল, তখন তারা অনেকেই সেটা বিশ্বাস করবে, আর যারা একটু খোঁজখবর রাখে তারা তখন ধরে ফেলবে যে সে এখানে টুইস্ট করেছে, সে এখানে অন্য গেম খেলেছে। যেটা আমি ফিল করতেছি। তা আমার থেকে তো অনেক জ্ঞানী লোক আওয়ামী লীগে আছে, অনেক বুঝদার লোক আছে, অনেক স্মার্ট লোক আছে, তো তারা তো বুঝে ফেলবে সে এখানে কি বলেন, বলতেছি আমি বিষয়টা। তো এরকম, বাট আর অনেক সাংবাদিক আছে দ্যাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা জানি যে এরা আওয়ামী লীগের এন্ট্রি, বাট তারপরে তারা মাঝে মাঝে আওয়ামী লীগের পক্ষে বলে, তাদের যেহেতু ইউটিউবিং করে ভিউর ব্যাপার আছে, সেগুলি করতে যায় এই পক্ষেরও মাঝে মাঝে জানে। তো এরকম অনেক সাংবাদিকই আছে যারা স্পষ্ট তাদের অবস্থান, তারা সরকারেরও সমালোচনা করে, মাঝে মাঝে বিএনপিরও সমালোচনা করে, বাট তাদের মূল জায়গাটা হলো অ্যাগেনস্ট আওয়ামী লীগ সব কিছুতে। তো এখন নবনীতার এই একটা এক্সপ্লানেশন দিই, মানে কেন এই নবনীতাকে আমি টানলাম এই জিনিস, মিডিয়ার এই আচরণটার জন্য। দেখেন, আমাকে যে ক্লিপটা পাঠিয়েছে, এই ক্লিপটা একটু সর্বশেষ তার ভিডিও, এবং ইম্পর্ট্যান্ট একটা ইস্যু কি, 2 দিন আগে আমাদের এখানে মিশিগানের সিনেটর, ডেমোক্রেট সিনেটর গ্যারি পিটার্স এসেছিল
তাকে আনা হয়েছে। তো সে আসছে। এখন কেন আসছে? তাকে ইউনূস সাহেবের তখন কাজই হলো যে এই লোকজন ধরে ধরে আনা, তার লোকজন দিয়ে আইনে মানুষকে বোঝানো যে আমার পক্ষে আছে, লোকজন আছে আমেরিকায়, অমুক জায়গায় সমুক জায়গায় লোকজন আছে, এটা বুঝানো মানুষকে, একটা বুঝ দেওয়া। তো সে তার কাজ তো স্বাভাবিক করবে, সে তার বসে থাকবে না। কিন্তু এটা নিয়ে আমি বক্তব্যও দিয়েছি, হয়তো সম্ভবত গতকালকে না পরশু, তার পজিশনটা নিয়ে। কিন্তু আজকে আমাকে আরেকটু ব্যাখ্যা করতে হচ্ছে এই কারণে যে নবনীতা সেখানে লম্বা চড়া, সে সাধারণত 9-10 মিনিটের এপিসোড করে, কিন্তু এটা প্রায় 18 মিনিট আর কি, 17 মিনিট কত সেকেন্ড লম্বা একটা ইতিহাস নিয়ে নিল। এত সুন্দরভাবে সে ব্যাখ্যা করলো, আমি আমার কমেন্টসেও দেখলাম কি বলতেছে, অনেকে খুব অ্যাপ্রিসিয়েট করছে, খুব একদম, কারণ সে কিছু রেফারেন্স দিছে তার ওয়েবসাইটে গিয়ে, এই চুক্তি, ওইটা সেটা, ওই F-16 অমুক এমন সব কিছু দিছে। আমাদের অনেক ম্যাক্সিমাম লোক তো এত ডেপথে যায় না, এত রেফারেন্স যখন দিয়েছে তার মানে এটা তো একটা বিশাল ব্যাপার আর কি। গুড প্রিপারেশন, গুড ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড ডেলিসিয়াস। She made it delicious, but to me it is objectionable তার পজিশন থেকে, যে সেই ধরনের এটা করা উচিত না। বিকজ তার সাইনবোর্ডটা হইলো এক ধরনের, সে এক সাইনবোর্ড রেখে কি করলোটা কি দেখেন। তো তার বক্তব্যটা হচ্ছে, এত ডিটেলসে না গিয়ে, যে এই গ্যারি পিটার্স বাংলাদেশে এসে মেইনলি আসছে হলো তারা অস্ত্র ব্যবসা করার জন্য, আর ইউনূস সাহেব হলো অস্ত্র ব্যবসা করব, কিন্তু আমার কাজটা করতে হবে। আমার কাজটা কি? যে আমার সম্পর্কে যে সমস্ত, আমার সরকার সম্পর্কে, আমার সম্পর্কে যে সমস্ত অপপ্রচারগুলি হচ্ছে, এগুলি তোমরা ওখানে ট্রাম্পকে বুঝাইয়া, সব প্রশাসনকে বুঝাইয়া, যাতে আমার সম্পর্কে কোনো অ্যাকশনে না যায়, এই কাজটা করতে হবে। তো গ্যারি পিটার্স কি? গ্যারি পিটার্স ইজ ওয়ান অফ দি পার্ট অফ ট্রাম্পস এনিমি। ট্রাম্পস এনিমি এই সেই এনিমি না। আমরা আওয়ামী লীগেরা জামায়াত ইসলামকে যেরকম এনিমি মনে করি, ট্রাম্প এখন ডেমোক্রেটদেরকে সেই এনিমি মনে করে, সেই ধরনের মনে, তার জানের শত্রু। আবার নবনীতাই বলতেছে, কত কন্ট্রাডিক্টরি। আমি তার মতো একটা স্মার্ট মানে সাংবাদিকের এই ধরনের একটা মানে এত লেফটস রেখে একটা মানে স্টোরি করা আমার কাছে খুব অবাক লেগেছে। এবং তার যে এত মানে ঘাটতি আছে মানে এইসব বিষয়ে, অন্যান্য বিষয়ে খুব সুন্দরভাবে ড্রামাটিক্যালি সে উপস্থাপন করে, শুনতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমাদের প্রেসিডেন্ট সাহেব বোধহয় একবার একটা কমেন্টস করেছেন, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আমি তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলবো না, বাট তার অনুষ্ঠান হলো নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ অ্যাজ পার এস হার এপিসোডস অ্যান্ড স্টোরি ইজ কনসার্ন। তো এখন সে বলতেছে যে এই গ্যারি পিটার্সকে দিয়ে সে লবিং করবে। কাকে? ট্রাম্পকে। আমার শত্রুকে দিয়ে আমার কাছে লবিং করবে আরেক শত্রুকে ফেভার করার জন্য। হোয়াট ইজ স্টুপিড থিঙ্কিং। এক, আমাদের সাথে তো বিভিন্ন চুক্তি আমেরিকার সাথে আছি, প্লাস আমেরিকা তো চাইলে আমাকে সব অস্ত্র দিবে না, দিতে পারে না। এখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাটার্স আছে। আমি যদি আজকে F-35 চাই, আমেরিকা দিবে আমার টাকা, আমি তো ক্যাশ টাকা দেবো। ওরা তো অ্যাডভান্স টাকা ছাড়া সেল করে না, কিছু টাকা দেবো। আমেরিকা আমাকে F-35 দিবে? নো। আমেরিকা তার ন্যাটোর অনেককেই দিতে পারতেছে না, দিবে না। একটা আর্মসের একটা ক্যাটাগরি আছে, লেভেল আছে, কোন দেশকে কাকে আমি কি দেবো এটা তারা ডিসাইড। তারা তো মানে আর্মস যে লাভ করবে সে তো সরকার লাভ করে না। আর্মস এগুলো তো ব্যক্তি মালিকানাধীন সব ইন্ডাস্ট্রিগুলো, সরকার সেখানে দেয় ওই কিসের মতো, আমাদের গার্মেন্টসের মতো বা আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসগুলির মতো সরকার এগুলিকে প্রমোট করে। কেন? এটা তো সরকারের লাভ না, বাট রাষ্ট্রের লাভ। কেন? ওখান থেকে আমার ফরেন কারেন্সি আসতেছে, আমার ইন্ডাস্ট্রি গ্রো করতেছে, আমার কর্মসংস্থান হচ্ছে, এটাই তো সরকারের কাজ। তো ওরা ওইটাই করতেছে, সরকারের বেনিফিট, ফিনান্সিয়াল বেনিফিটটা ওই কর্পোরেটের বা ওই কর্পোরেশনের, ওই প্রতিষ্ঠানের। তো এখন আমাকে তো চাইলেই আমাকে ওর চ্যালেঞ্জার ট্যাঙ্ক দিবে না, চাইলেই আমাকে মিসাইল দিবে না, টাকা দিলেও দিবে না। এটার একটা
লেভেল আছে। ইউরোপে ওর ন্যাটো যে তার যে অঙ্গ সংগঠন, যে মিলিটারি অ্যাসোসিয়েশন, তাকে তার সব দেশে সব অস্ত্র দেওয়া হয় না। তো এখন সে যে জিনিসটা বুঝাইতে চাইল, তার একটা ডায়লগও দিয়েছে এখানে রেফারেন্স, সেটাও বল দিয়েছে। সে বলছে আমি চলি ডালে ডালে, তুমি চলো পাতায় পাতায়। আসলে ব্যাপারটা হওয়ার কথা হলো যে তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এটা ইউনুসকে সে বুঝাইছে যে সে সর্বশেষ তার বক্তব্যটা হলো আমেরিকা এই অস্ত্র টস্ত্র সেল টেল করে ঠরে ইউনুসের সাথে, ইউনুস যেহেতু বলছে যে আমি ব্যবসা করব, তো ট্রাম্পকে ব্যবসা দিয়ে সে তাকে কনভিন্স করবে লবিস্ট নিয়োগ করে। আর সর্বশেষ কথা হচ্ছে মানে এটাই হলো ডিমোরালাইজিং, মানুষকে হতাশাগ্রস্ত করার জন্য, মানসিকভাবে দুর্বল করার জন্য। যারা আশায় আছে যে ইউনুস বেশি দিন টিকবে না, আর যারা আশায় আছে বা যারা দুরাশায় আছে যে কোনো সময় ইউনুস পড়ে যাবে, দুইজনকে সে একটা মেসেজ দিল। একজনকে যারা আশায় আছে তাদেরকে নিরাশার মধ্যে ফেলে দিল একটা কথা বলে যে ওই তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, উল্টা যদিও আমি ধরে নিলাম সঠিকভাবেই। আর ইউনুস এই ব্যবসা বাণিজ্য এগুলো দিয়া কেউ যদি মনে করে ইউনুস অল্প কয়েকদিনের জন্য আসছে, সে ভুল করবে। সে আসলে আসছে অনেক বহু দূরের জন্য। তো খেলা এখানেই শেষ না, আরও বাকি আছে। এই হলো তার লাস্ট কথা। তো এই কথা বলে যারা আশায় আছে তাদেরকে নিরাশায় ফেললো, আর যারা মানসিকভাবে এখন একটু দুর্বল অবস্থা আছে, কখন কি হয় তাদেরকে চাঙ্গা করলো। না না, চিন্তা করো না, তোমাদের বস হি ইজ ইন রাইট ট্র্যাক, হি ক্যান ট্যাকেল অল দিস থিংস, হি হ্যাজ দ্যাট ক্যাপাসিটি অ্যান্ড হি ইজ গোয়িং টু ম্যানেজ অল দিস প্রবলেমস। এই হলো তার আলটিমেট মেসেজ। তাহলে কোত্থেকে দিল? সে আওয়ামী লীগের একটা সাইনবোর্ড লাগাইয়া সারাদিন সে আওয়ামী লীগের গল্প করে, সারাদিন সে ইউনুসের বিরোধিতা করে, সারাদিন যে সন্ত্রাসবাদ, অমুক সমুক, আইন শৃঙ্খলা, ধর্ষণ, অমুক সমুক, দুনিয়ার যত কিছু এগুলি বলে। কিন্তু শেষ জামায় আইসা আজকে যখন একটা ক্রুশিয়াল সিচুয়েশনের মধ্যে আছে, ঠিক, কিন্তু দেখা গেল কখন এই কাজটা করলো সে, ঠিক তার কিছুক্ষণ আগে ওই ডাস্টবিন শফিক তার ইয়েতে একটা পোস্ট দিয়েছে, কি বলে, ফেসবুকে। নবনীতা আর মাসুদা বাট্টি হলো ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, আমি জানি। এই দুজন একই ক্যাটাগরি, মানে ইয়েতে সাংবাদিকতাই করি। তো সে ওই পোস্টের মধ্যে মাসুদা বাট্টিকে আন্ডারমাইন করলো, আর শেষ লাইনটা দিল যে মাসুদা বাট্টিকে আন্ডারমাইন করলো, এবং এইও বললো যে মাসুদা বাট্টি এখন যে প্রোগ্রাম করতেছে এটা শেখ হাসিনার কাছ থেকে ডলার নিয়ে আসে, সেইভাবে সেই ডলার আর্ন করার জন্য এগুলি করতেছে। আর শেষ লাইনটা লিখলো একটা ইয়ে দিয়ে, এই শর্ট ইয়ে দিয়ে, FYI, মানে ফর ইউর ইনফরমেশন, কি নবনীতা চৌধুরী কুড বি এ গুড প্রিমিয়ার। তার মানে হচ্ছে নবনীতা চৌধুরী মাসুদা বাট্টির একটা আদর্শ হতে পারে, বা কি বলে, অনুসরণীয় হতে পারে। কারণ তার আগে সে দেখে আসছে, নবনীতা চৌধুরী এই এপিসোডটা করছে, ইট ওয়াজ সো ইন্টেলেকচুয়াল স্ট্রাইক। এটা তো ওরা সারাদিন, অপোজিশনের লোক সারাদিন চিল্লাইলেও তো এই রেজাল্ট পাবে না, যখন আপনি পজিশনের একজন লোককে, আপনার অপোজিশনের একজন লোক থেকে এই ধরনের কথা মানে বের করতে পারবেন বা এরকম পাবেন। তো এখন কে কার কাছ থেকে ডলারের জন্য কে কোন এপিসোড করতেছে সেটা যার যার ব্যাপার, আমি জানি না, আমি সেটা নিয়ে বলতেও পারবো না। বাট যখন এই ধরনের ইনস্ট্যান্স দেখি মাঠে, তখন খুব আফসোস লাগে যে এরা কত বর্ণচড়া হতে পারে। এবং যে এপিসোডটা করেছে এটা কোনো সারবত্তাই নেই, এটা ওই যে মধুর কণ্ঠে অকথ্য কিছু কথা বলে গেল, মানুষ শুনলো, দেখলো, ওই যে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, ওই ভঙ্গিমা দিয়ে সে একটা স্ট্রাইক করলো। তাতে যদি কিছু লোক, আমি দেখলাম তো কিছু লোক কমেন্ট করলো, তাতে অনেকে খুব অ্যাপ্রিসিয়েট করলো, হ্যাঁ খুব এটা সেটা। ও বললো যে F-16 বিমান দিবে আমাকে, এটা এক্সাম্পল, এটাই যে তা না, তো F-16 বিমান আমাকে দিবে, আমি কেন F-16 বিমান কিনতে যাব? ও জানে যে F-16 বিমান এখন হলো ইয়েতে ফেলে দিচ্ছে,
কি বলে ডাম্প করে দিচ্ছে। এন্টায়ার ইউরোপে কেউ আর F-16 বিমান করে না, এগুলি সব ওই চোরাগুপ্তা করে ইউক্রেনকে দিয়ে দিচ্ছে বিনা পয়সায়। ওই ইউক্রেনের বিনা পয়সায় দিচ্ছে, সেই ইউক্রেন ওই F-16 বিমান উঠাইতেই পারে না, উঠতে গেলেই সাথে সাথে রাশিয়ানরা ফেলে দেয়। এটা ওঠেই না, এখন রাখারই জায়গা নাই। আমি কেন F-16 বিমান কিনতে যাব? আমি F-16 বিমান একটার জায়গায় আমি দুইটা, আমি যদি কম খরচে হচ্ছে বেটার অপশনে, বেটার মেনটেন্যান্স কস্টে আমি চায়নার থেকে আমি হচ্ছে বেটার জিনিস কিনতে পারবো। আমি কেন F-16 বিমান কিনতে যাব? কেন আমি আমেরিকান অস্ত্র কিনতে যাব? আমি তো আমেরিকার সাথে খাতির থাকা অবস্থায় তো আমি রাশিয়ার থেকে MiG-29 কিনেছি। ফ্রান্সের সাথে আমার খাতির থাকা অবস্থায় তো আমি চায়না থেকে সাবমেরিন কিনেছি। তো আমার যেখানে সুবিধা হবে আমি সেখানেই করব। আমাদের তো ফোর্সেস গোল 2030 আছে, সেখানে বলা আছে আমরা কোন কোন জিনিস আপগ্রেড করব, কোন কোন জিনিস আমরা অ্যাড করবো এবং কোত্থেকে নেব। এখানে নতুন করে কেনা বেচার কিছু নাই। আর আমার অস্ত্র কিনবই বা আমি কতটুকু? আমেরিকাকে যে আমি লোভ দেখাবো ট্রাম্পকে, এই মাথার মধ্যে ওরা আছে যে আমার অস্ত্র কতটুকু অস্ত্র কিনতে হয়, কয় টাকার অস্ত্র কিনতে হয়। সারা পৃথিবীতে অস্ত্র যা বিক্রি হয় তার অর্ধেক, প্রায় 45% অস্ত্র বিক্রি করে আমেরিকা। কারণ কি? তার যে পোষ্য দেশগুলি আছে, সমস্ত ধনী দেশগুলি তো তার আন্ডারে, তারাই তাদেরকেই সে কিনতে বাধ্য করে। তার তো আমেরিকার থেকে লোক এসে আমাকে লবিং করার দরকার নেই অস্ত্র কেনার জন্য, বিক্রি করার জন্য। আমেরিকাকে খুশি করার জন্যই আমি তার কাছে অস্ত্র কিনতেছি। এবং লাইনে 7-8 বছর লাইনে থাকতে হয়। এই যে টার্কির কথাই বলেন, F-16 বিমান আজও পায় নাই। এখন থেকে 8 বছর আগে অ্যাডভান্স টাকা দিয়ে বসে আছে, 1-2 টাকা না, 8 বিলিয়ন টাকা আজ পর্যন্ত পায় না। শেষ পর্যন্ত অনেক লিটিগেশন করে ধরপাকড় করে ন্যাটোর সদস্য অ্যান্ড সেকেন্ড পাওয়ারফুল আর্মি ইন দি ন্যাটো জোট, তাকে 8 বছর পর্যন্ত দেই দিচ্ছি করে ঘুরাচ্ছে। এবং কিছুদিন পরে F-16 বানানো বন্ধই করে দিবে তারা। এটা অ্যাবসলিউট হয়ে গেছে তাদের জন্য। তাদের টেকনোলজি যেই পর্যায়ে পৌঁছে গেছে, অ্যাবসলিউট হয়ে গেছে, এটা কাজে লাগে না। এগুলি রাশিয়ার এই Su-30, Su-31 ওই লেভেলের, 27 ওই লেভেলের হয়ে গেছে। সো এটা না, এখন রাশিয়ায় Su-35 গেছে, ওরাও F-35 গেছে। রাশিয়া আরও আপগ্রেডে চলে গেছে Su-57-এ, তারপরে আরও আপগ্রেডে চলে গেছে। রাশিয়া থেকে অনেক দূরে আছে টেকনোলজিক্যালি, এগুলো অন্য হিসাব। কথা হচ্ছে যে দুঃখজনক আর কি, আমরা অনেক সাংবাদিকরাই তো ইউটিউব করে, আমরা অনেকে সবসময় দেখি না, মাঝে মাঝে দেখি, তাদেরকে চিনি এবং আমি অ্যাপ্রিসিয়েট করি। তারা আওয়ামী লীগের বিরোধিতা করুক, আওয়ামী লীগের পক্ষের যারা আছে তারা যদি তাদের যুক্তি দিয়ে আবার তাদেরকে লিখতে পারে, বলতে পারে, বলবে। কিন্তু আমি আওয়ামী লীগের ভাব থাকবে, আর আমি এমন সময় আসবে ঠিক টাইম মতো, খন্দকার মুস্তাকের মতো ঠিক টাইম মতো আমি পিঠ দেখায় ফেলবো। অ্যাপ্রিসিয়েটিভ নবনীতা। আপনাদের কাছে আমার অনুরোধ হলো, আমিও যদি বলি, আওয়ামী লীগের কোনো নেতাও যদি কিছু বলে, একদম ব্র্যান্ডেড সিনিয়র নেতা, 2-3 বার চিন্তা করবেন এটা আপনি বিশ্বাস করবেন কিনা, ডাবল চেক, ট্রিপল চেক করবেন, ক্রস চেক করবেন অন্যর সাথে করে, তারপর ঠিক করবেন যে এটা সঠিক। সামনে অনেক দিন আসতেছে, অনেক কঠিন সময় আসতেছে সবার জন্য, আমাদের জন্য, আমাদের প্রতিপক্ষের জন্য, এবং খুব বেশি দিন, এই কয়েকদিনের মধ্যে আপনাদেরকে আমি অনুরোধ করছি এবং সতর্ক করতেছি, মাননীয় প্রধানমন্ত্রীর কথা ছাড়া কেউ ঘরের থেকে 1 কদম বের হবেন না। যে যেখানে আছেন নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। কোনো নেতা, সব নেতারা ঠিক আছে, সবাইকে আমরা সম্মান করি যার যার জায়গায়, কিন্তু ডিসাইসিভ কোনো জায়গায় একমাত্র শেখ হাসিনার হুকুম ছাড়া, তার নির্দেশ ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। আর নেত্রী এমন না যে সে কথা বলে না, সে প্রতিদিনই কথা বলতেছে, কোনো না কোনো মাধ্যমে সে কথা বলতেছে। তার যখন যেটা বলার দরকার সে বলে দিচ্ছে, তার কাছ থেকে আসতে হবে, এর বাইরে আর কোনো নয়। কিন্তু নেত্রী একটা কথা বলেছে, প্রস্তুত থাকতে বলছে, সবাই আপনারা প্রস্তুত থাকবেন। আমাদের 2টা জিনিস,
ভোটের সময় আমরা নৌকা দিয়ে পার হব, আর সংগ্রামের সময় আমরা বৈঠা দিয়ে পার হব। প্রত্যেকের কাছে বৈঠা রাখবেন, তার হাতের কাছে। যদি প্রয়োজন হয় বৈঠা নিয়ে আমরা মাঠে নামব, এবং প্রয়োজন হবে আমাদের জন্য পথ উন্মুক্ত করবে। কেউ আমাদেরকে বসায় দিবে তা না, পথ উন্মুক্ত করবে। রাস্তা, এখন যেমন রাস্তা নাই, আমাদের জন্য রাস্তা খোলা হবে। ওই রাস্তা ধরেই আমরা আমাদের মঞ্জিলে পৌঁছবো ইনশাআল্লাহ, শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার নির্দেশে। আরও কথা আছে, দু একদিনের মধ্যে আমি বলবো। আরেকটা কথা বলে রাখি, এই ইউনূস সাহেব নতুন নতুন কৌশল খেলবে, তার তো আর উপায় নাই। সে এখন আওয়ামী লীগেরও কাণ্ডারি হতে চাইবে। সে অলরেডি বিভিন্ন প্রক্রিয়ায় বলা শুরু করছে, আমাকে শুধু নির্বাচনটা করতে দাও, আমি লেভেল প্লেইং ফিল্ড করবো, আওয়ামী লীগ যাতে নির্বাচন করতে পারে, যা যা করার দরকার আমি তা করব। ডু ইউ থিঙ্ক শেখ হাসিনা উইল এগ্রি উইথ দ্যাট? ইম্পসিবল। দেয়ার উইল বি নো ইলেকশন উইথ আওয়ামী লীগ আন্ডার প্রফেসর ইউনূস, নো ম্যাটার হোয়াট। চিন্তাও করবেন না, এটা অসম্ভব। আপনি যখন দেখতেছি যে সে যেই লোক আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিল, শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করে দিল, উড়িয়ে দিল, এটা হিস্ট্রি, রিসেট বাটন চাপ দিয়ে ফেলছে, এটা হিস্ট্রিতে চলে গেছে। ইট হ্যাজ নো রিয়ালিটি অ্যাট দিস মোমেন্ট। তো সেইটাকে যে যখন আবার রিস্টাবলিশ করতে চায়, লেভেল প্লেইং ফিল্ড করতে, তাহলে আপনাকে বুঝতে হবে তার সে কোন বাটে পড়ছে। সে তো কম যন্ত্রণায়, বলবার না বিড়াল তো কম যন্ত্রণায় গাছে ওঠে না। তো উনি তো সবগুলো হারানোর পরেই তো তার লাস্ট অ্যাপ্রোচটা হলো, ঠিক আছে ভাই, আমাকে নির্বাচনটা করতে দাও, আমি নির্বাচনটা ফেয়ার করে তোমাদেরকে যে হয় হোক, কোনো সমস্যা নেই, আমি চলে যাব। উই সিম্পলি ডু নট ট্রাস্ট ইউ। নো, ইউ হ্যাভ নো রাইট টু হ্যাভ legitimate election, because you are not legitimate. How can you think about a legitimate election will be done under your leadership or your regime? Simply impossible. So আমি আবারও বলছি, আমাদের কারো কথায় কোনো ঘুমাবেনও না, জাগবেনও না। There is only one person, that is Sheikh Hasina. She is still alive, she is okay. Steering is in her hand, she is under মানে অ্যাক্টিভ মানে কি বলে অপারেশন। সে তার প্রধানমন্ত্রী হিসাবে সে ওখানে যেইভাবে অফিস মেনটেন করতেছে, ঢাকায় করতো, ওখানে সেইভাবেই মেনটেন করতেছে। রাষ্ট্রের সর্বোচ্চ সিকিউরিটি ব্যবস্থা, তার অফিস আছে, সেক্রেটারি আছে, তার সমস্ত স্টাফ আছে, সমস্ত টেকনোলজি ওখানে আছে। সে ওখানে বসে, ওখানে অফিস করে, যেভাবে নির্দেশনা যেখানে যা দরকার সেভাবে করে, ফুল টাইম, ফ্রম মর্নিং টু ইভিনিং সব কিছু করছে। তো একটাই, সে দেশের মানুষকে সাথে মিলতে পারতেছে না। আদারওয়াইজ শি ইজ ডুইং এভরিথিং অ্যাজ প্রাইম মিনিস্টার। তো আল্লাহর উপরে ভরসা রাখেন। এইসব উল্টা সিধা কারো এই সমস্ত পাকনামি কথার মধ্যে যে নিজের ঈমান নষ্ট করবেন না, নিজেকে ভুল পথে পরিচালিত করবেন না। এদের কাজ এরা করতে থাকবে, আপনি শুনবেন, যেটা আপনার মনে হবে যে আপনার স্বার্থে গেল না, আস্তে কান দিয়ে বের করে ফেলবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ।